পাগল হয়ে গিয়েছ তুমি তৃণা। এটা করা একদম ঠিক হয়নি মাই প্রিন্সেস। আবরাজ জানতে পারলে খুব খারাপ হবে। মিস্টার জি এর কথায় কোনো ভাবান্তর ঘটে না তৃণার, সে এক মনে কিছু একটা খেয়ে চলছে। মনে হচ্ছে যা করেছে এই নিয়ে সে একটু চিন্তিত কিংবা ভয়া নয়, বরং বিরক্ত বাবা রয়ের সব কথায়। তৃণা বিরক্তিকর বিরস মুখে বলে উঠল, ওহ প্লিজ পাপা, তুমি প্লিজ আমায় বিরক্ত করো না এখন। এমনিতেই আমার মুড খারাপ আছে। জুনায়েদ কবির এবার তৃণার খাপোছাড়া গোছের ভাব দেখে রাগে ভেতরে ভেতরে ফেটে পড়ে। মেয়েটা এবার বাড়াবাড়ি করেছে। কি দরকার ছিল আগুন নিয়ে খেলার? বাঘের কারণে বাঘিনীকে আঘাত। এবার বাঘ খেপলে এপার ওপার সব হাত ছাড়া হবে। তাই সে কিছুটা গম্ভীর রাগী স্বরে বলে, এটা ঠিক হয়নি। আবরাজ জানতে পারলে ঝামেলা করবে। তৃণা, তোমার ধারণা নেই আবরাজ এটার জন্য কতটা ভয়ঙ্কর হতে পারে। আমি আবরাজকে চাই। আই ওয়ান্ট আবরাজ। তোমার কেন এত রাগ হচ্ছে জুনায়েদ? উই থার্ড ক্লাস মেয়েটার জন্য। ভুলে গিয়েছ তোমার উই গুপ্ত ঘরের নিউজ পুলিশকে আবরাজ দিয়েছে। তৃণা কিছুটা উচ্চস্বরে কথাগুলো বলে উঠল। জুনায়েদ জানে তার উই বেআইনি অস্ত্রের খবরটা আবরাজ পুলিশকে দিয়েছে। এতে তার বিরাট লস হয়েছে, কিন্তু আফসোস নেই এতে। তারপরও সে আবরাজের সাথে মুখোমুখি হয়েও খারাপ ব্যবহার করেনি। কারণ একটাই। হ্যাঁ, সেই কারণ। তৃণার কথাই সত্যি। ফিজার জন্য সে তৃণার ওপর খেপেছে। যদি আগুনে ফিজা নামের রমণীর কিছু হয়ে যেত তাহলে জুনায়েদ নিশ্চয়ই তৃণার একটা কিছু করে ফেলত। মিস্টার জি মেয়েকে কিভাবে নিয়ন্ত্রণ করবে বুঝতে পারছে না। অসুস্থতা আর নিজের জেদ, মেয়েটা হিতাহিত জ্ঞানশূন্য আপাতত। এটার দ্রুত চিকিৎসা প্রয়োজন, যেটা নিতে তৃণা নারাজ। তার ভাষ্যমতে আবরাজকে সে পেয়ে গেলে সবকিছু ঠিক হয়ে যাবে। কিন্তু মিস্টার জি জানে তৃণা কোনো দিন আবরাজকে পাবে না। আর না কোনো দিন সুস্থ হবে সে। মিস্টার জি হঠাৎ দুশ্চিন্তাগ্রস্ত কণ্ঠে জিজ্ঞেস করল, তুমি জানতে না ওরা আজ বাংলাদেশ যাচ্ছে? নো পাপা। জানলে রাতে দিতাম যখন আবরাজ বাসায় ছিল না। বাট আমি তো খবর নিয়েছিলাম। আবরাজ আজ সকালে বাড়িতে থাকার কথা ছিল না। তাহলে কিভাবে কি? উফ, পাগল করে দিচ্ছে আমায় এই আবরাজ খান। তৃণা মর্মাহত হয়ে বলে। জুনায়েদ ভ্রু কুঁচকে নেয়। সে নিজেও খবর যতটা পেয়েছে আবরাজ আজ সপ্তাহ হবে ফিজার সাথে নেই। তাহলে কিভাবে সম্ভব এটা? তবে কি আবরাজ বাড়িতে থেকেও বাহিরে মিথ্যা বলেছে সবার কাছে? কিন্তু সে তো মিস্টার জি এর পার্টনার কিমের সাথে সাক্ষাৎ করতে গিয়েছিল। আবরাজের সাক্ষাৎ মানেই লাইফ হেল। জুনায়েদ মিস্টার জিকে উদ্দেশ্য করে বলে উঠল, আবরাজ ডেনমার্ক গিয়েছিল। যায়নি। আমি জানতাম এটা। শোনেনি আমার কথা। জুনায়েদ চোখ বন্ধ করে নিল। অতিরিক্ত রাগে চোয়াল শক্ত হচ্ছে। সে এতদিন ছিল না এখানে। থাকলে নিশ্চয়ই এই সুযোগ কাজে লাগাত। তবে কিছু ভেবে বাঁকা হাসল। ততক্ষণে তৃণা নিজের ফোনে আবরাজের ছবি দেখতে ব্যস্ত। মিস্টার জি তপ্ত শ্বাস ফেলে মেয়ের পাগলামি দেখে। ড্যাশ 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 ড্যাশ। ফিজা ঘুমিয়ে আছে। সাব্বিরের সাথে ফোনে কথা বলছে আবরাজ। সাব্বির অন্য গাড়িতে। জরুরি কথা আছে বিধায় আবরাজ ফিজা ঘুমানোর পর পরই কল করেছে সাব্বিরকে। সাব্বির ফোনের ওপাশ থেকে বলে, স্যার আপনার ইনফরমেশন ঠিক ছিল। আমাদের আরও আগে সেখানে থেকে বেরিয়ে আসা উচিত ছিল। আরও আগে বেরিয়ে এলে ওদের এমন আফসোসের দাবানলে জ্বালাতে পারতাম নাকি? ওহো, এখন জ্বলবে। ও নিজেই জ্বলবে। সাব্বির বুঝে ফেলল তার স্যার আসলে ইচ্ছে করে এমনটা করেছে তৃণাকে মানসিকভাবে আরও বিধ্বস্ত করতে। আবরাজ আরও কিছু কথা বলে কল কাটে। ফিজা গভীর ঘুমে। আবরাজ ফোঁস করে দম ছাড়ে। মেয়েটা লম্বা সময় জার্নি করে একদম নেতিয়ে পড়েছে। বুকে চেপে রেখেছে আবরাজ বউকে। মাথায় আলতো করে ঠোঁট ছুঁয়ে দেয় আনমনে। পরপর থমথম খেল। বুকের ভেতর অদ্ভুত প্রশান্তি অনুভব করল। নিজের সিগারেটে পোড়া ঠোঁটে আঙুল ছুঁয়ে দিয়ে বিড়বিড় করে বলল, সিগারেট খেলে ভালো লাগে, তবে বউকে চুমু খেলে শান্তি লাগে। আবরাজ খান চিন্তিত হল সিগারেট কি তবে ছেড়ে দেওয়া উচিত। নিয়ম করে বউয়ের ঠোঁটে চুমু খেলে কি সিগারেটের নেশা পরিবর্তন হয়ে বউকে চুমু খাওয়ার নেশাতে পরিবর্তন হবে? ড্যাশ 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 ড্যাশ। বাড়িতে ফিরে ফিজার মন ফুরফুরে হয়ে গেল। রাত অনেক হয়েছে।
তবুও সবাই তাদের জন্য অপেক্ষা করছে। ফিজার মা বোন এসছে। বাড়িতে সবাই ওদের নিয়ে ব্যস্ত হল। আবরাজ আজ সবার সাথে প্রায় টুকটাক কথা বলল, যা আগে কখনোই করতে দেখা যায়নি। রাতের খাবারের জন্য তাড়া দিতে আবরাজ আর ফিজা গেল ফ্রেশ হতে। সাব্বির আর ফাতিহাও আছে। সবাই যে যার মতো রুমে গেল। মহিতা বেগম বেআইনের সাথে রান্নাঘরে গেল। ইলা বেগম বেশ শৌখিন মানুষ। বাড়িতে বেশ কিছু কাজের লোক থাকলে ও রান্না তিনি নিজেই করে। এখন রান্নাঘরে গিয়ে সব গুছিয়ে নিবে। মহিতা বেগম ও তাই ওনাকে সাহায্য করতে গেল। মিষ্টি ঘুমে ঢুলঢুল করছে। বাচ্চা মেয়ে, কিছুদিন আগেই পরীক্ষা দিয়েছে সে। এখন ফ্রি টাইম কাটাচ্ছে। ভাই ভাবির সাথে সাক্ষাৎ করে রুমে চলে গেল ঘুমোতে। পুরুষ বলতে আবরাজের বাবা আছে এখন। মিলন খান ডাইনিং টেবিলে গিয়ে বসল। মেহরিন সোফায় বসে। বাড়িতে আব্রাহাম নেই। মেহরিন তাই আপাতত নিশ্চিন্তে আরাম করছে। কোনো অজানা কারণেই আব্রাহামকে দেখলে কিংবা আশেপাশে থাকলে মেয়েটা অস্থির হয়ে যায়। জানিয়ে সে বড়ই বিরক্ত। এই পুরুষ আশেপাশে থাকলে ওর কেন নিজেকে এমন এলোমেলো লাগে। অতিরিক্ত টেনশনে তো প্রেশার বেড়ে যায়। কি এক যন্ত্রণা। মেহরিন এসব ভেবে উঠে দাঁড়াল। তখন সদর দরজা দিয়ে প্রবেশ করে আব্রাহাম। ফরমাল ড্রেস আপ। লম্বাচওড়া পুরুষটা বক্ষ টানটান করে হাঁটে। হাঁটার স্টাইলে কেমন আভিজাত্য ফুটে উঠে। মেহরিন নিজের চক্ষুদয়ের পর্যবেক্ষণে নিজেই থতমত খেল। মাথা ঝাঁকিয়ে দ্রুত রান্নাঘরে মায়ের কাছে চলে গেল। এদিকে আব্রাহাম ওর এমন হন্তদন্ত হয়ে ছুটে যাওয়া দেখে ভ্রু কুঁচকে তাকায় সেদিকে। মেয়েটা একদম চুপচাপ শান্তশিষ্ট স্বভাবের। যেখানে তাকে দেখলে অফিসে কিছু মেয়ে উকিঝুঁকি মারে, রাস্তাঘাটেও মেয়েরা তাকে আচোখে দেখে। স্কুল কলেজ ভার্সিটি থাকতে প্রায় প্রেমের প্রস্তাব পেত। সেখানে এই মেয়ে তাকে সর্বদা এড়িয়ে চলে। পরপরই দৃষ্টি ঘুরিয়ে সিঁড়িতে তাকাতে দৃষ্টি স্থির হয় ফিজার নামের রমণীর ওপর। নর্মাল একটা সাদা রঙের 3 পিস পরা। মাথায় ঘোমটা টানা। কিছু এলোমেলো চুল ওড়না ফাঁকফোকর দিয়ে বাহিরে অবস্থান করছে। আব্রাহামের কয়েক সেকেন্ডের জন্য বোধহয় স্থানকাল মস্তিষ্ক থেকে বেরিয়ে গিয়েছিল। তবে পরক্ষণেই স্বয়ং আবরাজ খানকে ফিজার পেছনে পেছনে নিচে আসতে দেখে দৃষ্টি সংবরণ করে। মানিয়েছে চমৎকার জনকে। সুঠাম দেহের চমৎকার সুদর্শন পুরুষ আবরাজ খানকে যে কোনো রমণীর নজরে লাগবে। ঠিক তারই বিপরীতে তারই স্ত্রী ফিজা সিদ্দিকী পুষ্প। আব্রাহাম নিজের কিছু সময় পূর্বে কর্মে নিজেই লজ্জিত। আবরাজ ফিজা নিচে আসতেই সে নিজেকে সামলে নিল। ভাইয়ের সাথে তার কথা হল। ফিজা ভালো মন্দ জিজ্ঞেস করে দ্রুত প্রস্থান করে সেখানে থেকে। চোখে পড়ল আবরাজের সেটা। ভালো লাগল। খাবার দাবার আড্ডা শেষ হলো, খুশগল্প করে। এরপর আবরাজ আগে নিজের রুমে চলে গেল। ফিজা গাড়িতে ঘুমিয়েছে বিধায় তেমন সমস্যা হল না। রাত অনেক করে সে রুমে এলো। ততক্ষণে রুমে লাইট অফ করে আবরাজ বিছানায় বসে ল্যাপটপে কিছু করছে। ফিজা রাতের প্রয়োজনীয় সব শেষ করে বিছানায় গিয়ে লাফাতে লাফাতে একদম আবরাজের গা ঘেঁষে বসল। আবরাজ সাথে সাথে বউকে নিজের কোলের উপর তুলে বসাল। আবরাজের গলা জড়িয়ে ধরে বসল ফিজা। এখনও ল্যাপটপ স্ক্রিনে তাকায়নি মেয়েটা। আবরাজের মুখের দিকে তাকিয়ে প্রশ্ন করে, কি দেখছেন? তুমি দেখো। ফিজাকে ইশারা করে ল্যাপটপের দিকে তাকাতে বলে আবরাজ। ফিজা তাকায় সেদিকে। একটা ফুটেজ চলছে। কয়েক সেকেন্ড সেটা অবলোকন করার পর ফিজার চক্ষু কপালে উঠে। সাথে সাথে বলে উঠল, অসভ্য আবরাজ খান বাজে পুরুষ। ইউ। বলতে বলতে ফিজা আবরাজের গলায় প্যাঁচানো হাত ছাড়াতে যাচ্ছিল। আবরাজ সেটা হতে দিল না। বউয়ের 2 হাত নিজের হাতের মুঠোয় নিয়ে নিল। ফিজা চোখ বন্ধ করে নিল সাথে সাথে। যা দেখে আবরাজ বলল, আমার দিকে দেখো। আপনি এটা বন্ধ করুন প্লিজ আবরাজ। ফিজা চোখ বন্ধ রেখে অনুরোধ স্বরে বলে। আবরাজ স্থির কণ্ঠে বলল, কখনোই না। তুমি আমাকে দেখো। আপনি বাজে। রুমে কেউ সিসি ক্যামেরা লাগায়। আমি লাগিয়েছি। আল্লাহ রক্ষা করো। প্লিজ এটা ডিলিট করুন। করব। শর্ত আছে। এটা কেমন কথা? ফিজা চোখ বন্ধরত অবস্থায় ভ্রু কুঁচকে নিল। মুখে আওড়াল। এটা কেমন কথা? এমন কথা মানবে কি না বলো। আগে বলুন।
ফিজা তীক্ষ্ণ ঝাঝালো কণ্ঠে বলে উঠল। আবরাজ ল্যাপটপ স্ক্রিনে তাকিয়ে থেকে বলল, তুমি ওই স্ক্রিনে দেখানো ভিডিওতে যা করেছ তা আমার সামনেও করতে হবে। ফিজা চমকে উঠল। অসম্ভব এটা। কিভাবে করবে সে এটা? আবরাজ খানের সামনে শাড়ি পরতে হবে। সে নিজের অনুভূতি সামলাতে পারবে তো? পারবে না। আবরাজ বউয়ের মতিগতি বোঝার চেষ্টা করে। কোনো রকম জবাব না পেয়ে হেয়ালি স্বরে বলল, না পড়লেও সমস্যা নেই। ওখানে থাকতে যতদিন শাড়ি পরেছ সবগুলো ভিডিও আমি দেখব রোজ। আর আমার সাথে তোমাকে ও দেখতে হবে। আবরাজ এটা ঠিক না। ফিজা অসহায় কণ্ঠে বলে উঠল। আবরাজ গম্ভীর স্বরে জানতে চাইল, কি ঠিক না? বউ তুমি আমার পরনারী না। বউ, এই শব্দটা ফিজার মনে প্রতিবার গভীর দাগ কাটে। আর এবারেও কাটল। চিন্তিত হল সে। ব্যাপারটা ভাবাভাবি থেকে সোজা একটা সিদ্ধান্তে চলে এলো। খুব বেশি তো চাচ্ছে না। তবে আবরাজের চাওয়ার পথটা ভিন্ন রকম। ফিজা আবরাজের চোখের দিকে তাকালো এবার। বলল, আপনার চাওয়া পূরণ হবে। তবে ভালোবেসে নয়। আপনার কামনাবাসনার চাওয়া আমিও কামনাবাসনা থেকে পূরণ করব। চলবে। পরবর্তী পর্ব পেতে চ্যানেলটি সাবস্ক্রাইবও করুন।